সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি র্যাঙ্কার্স হাব। আজকে আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল প্রশ্ন নিয়ে এসেছি এবং তার সাথে তার উত্তর নিয়ে এসেছি আমি, যেগুলো আপনাদের ইন্টারভিউতে গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউতে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। নট অনলি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামিনেশন অর ইন্টারভিউ, বাট ইন আদার এক্সামিনেশন অলসো এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েই থাকে। এই কোশ্চেনগুলো কিভাবে আপনি আনসার করবেন সেটা ম্যাটার করছে এখানে। আপনি এখানে অবশ্যই আনসার করতে পারবেন, রাম স্যাম যদু মধু সবাই এখানে আনসার করতে পারবে, বাট আনসারটা এখানে ম্যাটার করছে যে আপনি কিভাবে আনসার করছেন। ইউর আনসার শুড বি ইউনিক অ্যান্ড ইউর আনসার শুড বি not biased or not one sided. It should be neutral and it should be very intellectual. So সেই ইন্টেলেকচুয়াল প্রশ্নগুলি আমরা আজকে এখানে একে একে উত্তর জানার চেষ্টা করব। আই হোপ তোমরা ভিডিওটাকে এনজয় করবে। এর আগের ক্লাসগুলোকে এনজয় করেছো, প্রত্যেককে অনেক লাভ দেখিয়েছো, অনেক মানে সাপোর্ট দেখিয়েছো। আই এম ভেরি গ্রেটফুল ফর দিস, ফর to you all, everybody. And today we are going to learn these some questions. So in the previous video we have also completed some about 15 questions. So today we are going to complete from 16 to 50. So let's see the first question. দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, তোমার একটি দুর্বলতার কথা তুমি বলো। পরীক্ষা হলে তোমার কিন্তু একটা দুর্বলতার কথা বলবে। তো এইবার তুমি দুর্বলতা বলবে, স্যার আমি এই যে মদ পান করে ঘুরে বেড়াই, আমি ওই ইয়ের দোকানে পড়া থাকি, ঘুমিয়ে পড়ে থাকি, এইসব কথা বললে কিন্তু সেখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আপনাকে একটা এমন আনসার দেওয়া উচিত যেটা আপনার চরিত্রকে বা কোনো রকম হার্ম না করে, আপনার একটা যে মানে আপনার ব্যাড হ্যাবিট রয়েছে সেটাকে ভালো করে মানে মানে তুলনা করে, মানে এমন একটা ব্যাড জিনিস বলো যেটা তোমার মানে অ্যাকসেপ্টেবল, যেটা কোনো ব্যাড নয়। সো এটা আনসার আমি এভাবে করেছি। দেখো, আমি সহজেই মানুষকে বিশ্বাস করি, এটা আমার দুর্বলতা কিনা তা জানি না, তবে এই কারণে আমাকে যেমন অনেকের সমস্যায় পড়তে হয়েছে, তেমনি অনেক নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করতে পেরেছি। যেমন আমার জীবনে আমি যদি বলি, আমার জীবনে আই গট so many friends in my life, but the friends whom I accepted as a best friend, they just cheated me. And আমি ওখান থেকে অনেক বড় একটা লেসন পেয়েছি যে তোমার যদি মানে মানে তোমার কাছে যদি কোনো স্বার্থ থাকে ওর, তাহলে তোমার কাছে ও মানে তোমার মানে হাতে পায়ে যা ধরা হয়তো ধরে নেবে, তোমার জন্য ও সবকিছু করে তোমার থাকবে। কিন্তু বাট ওয়ান্স দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার, দে হ্যাভ ফুলফিল দেয়ার সেলফিশ, দে উইল শো দেয়ার রিয়েল ফেস। তো আমার জীবনে আমি এমন দুজন মানে ব্যক্তি পেয়েছি যেটাকে আমি বেস্ট ফ্রেন্ড বানাতাম, সো কল্ড বেস্ট ফ্রেন্ড। সো সেই বেস্ট ফ্রেন্ড গুলোই কিন্তু আমার জীবনে বাস করে গেছে, এখনো কিন্তু বাস করতেই আছে, মানে মানে নিরন্তর ভাবে। সো নেভার ট্রাস্ট এনিবডি ফুলফিল, ওকে? আর তোমার জীবনে এমন কাউকে মানে সবকিছু শেয়ার করো না যাতে তোমার পরে এখানে অসুবিধা হয়ে থাকে। আমি জীবনে সবকিছু ওদের সাথে শেয়ার করেছিলাম, আমার ফোনের পাসওয়ার্ড থেকে, মোবাইলের পাসওয়ার্ড থেকে, আমার এটিএম এর পাসওয়ার্ড থেকে, আমার পার্স পর্যন্ত আমি শেয়ার করেছি, সব আমার পার্সোনাল লাইফ সব শেয়ার করেছি। বাট এখন স্যার আমি মানে ভুগতেছি সেই মানে আমার ভুলের। তো এখান থেকে আমাকে বড় একটা লেসন পাওয়া গেছে, তাই গেছে এবং আমি সমস্যায় পড়েছি অনেক। তো এই মানে আমার বেসিসে আমি এই আনসারটা করেছি এখানে। তো এরকম আপনাদের সাথেও কিন্তু হবে কোনো না কোনো ভাবে। তো এটা আপনার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার দিতে পারেন এইভাবে। সো উইল সি দ্য নেক্সট কোয়েশ্চেন। নাও, তোমার একটি ভালো দিকের কথা বলো। তোমার যেমন একটা খারাপ দিকের কথা বলেছে, এবার তোমাকে ভালো দিকের কথা বলতেই পারে। আচ্ছা বলুন তো শ্যামবাবু, আপনার একটা ভালো দিকের কথা বলুন। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাস করি আমি সৎ, আমি যে কোনো কাজ সততার সঙ্গে করি এবং মনে বিশ্বাস রাখি যে আমি সফল হবই। তো এই যে আপনার মধ্যে যে একটা মানে ইয়ে রয়েছে, বিলিফ রয়েছে, আপনার মধ্যে যে একটা যে ট্রাস্ট রয়েছে, সেটার কথাই কিন্তু আপনি এখানে তুলতে পারতেন না। আমি খুবই অনেস্ট পার্সন, আমি একজন মানে যে কোনো কাজকে আমি সততার সাথে করি এবং বিশ্বাস রাখি নিজের উপরে। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই সেলফ এন্ড আই ডু হোয়াট এভার আই ডু ফুল ডিটারমিনেশন। তো আপনি ইংলিশে যদি আনসার দেন তাহলে করতে পারেন নিজের মতো করে, বাট বাংলায় আমি এভাবে করেছি। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস। নাও হিয়ার উই গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো আই থিঙ্ক আমাদের ভিডিওতে একটা ছাগলের আওয়াজ আসছে বাইরে, আমার অফিসের সামনে একটা ছাগল আছে, জানি না কোথা থেকে আসছে, বাইরে থেকে। গেট খোলা আছে অফিসের, ওই মানে আমাদের ক্যাম্পাসের ওখানে চলে এসেছে, ওই মানে চিল্লাচ্ছে ছাগলটা। সো নাও বাদ দাও ওটাকে, যদি আওয়াজ আসে থাকে তাহলে আই এম ভেরি সরি অ্যাবাউট দিস। আই থিঙ্ক আপনারা নিজের কন্টেন্টের দিকে ফোকাস করবেন, সেই বাহ্যিক সমস্যার দিকে নয়। আচ্ছা, তুমি কি মনে করো যে জেলা
তুমি কি মনে করো যে তোমার জেলা অন্য জেলাগুলোর থেকে অনেক পিছিয়ে আছে? যদি আমি আমার জেলাকে দেখি, আমার জেলা কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। তো সেই জেলাটাকে আমি কিভাবে মানে উল্লেখ করবো? আমি কি দেখাবো যে আমার জেলা এত দিক থেকে পিছিয়ে রয়েছে? না, সেখানে আপনি একটা মানে ভালো করে মানে একদম মানে বায়াসনেস না দেখিয়ে বা একটা যে আপনার ব্যাড মানে সাইডটা দেখাচ্ছেন ওটা না দেখিয়ে আপনি একটা মানে এমন কোশ্চেন দেবেন যেটা ইন্টেলেকচুয়ালি আপনি মানে ওনাদের কাছে ইমপ্রেস করতে পারেন। তো এখানে আমি আনসার করেছি, দেখুন, না স্যার, আমার সে কথা কখনোই মনে হয় না। আমার জেলা যথেষ্ট উন্নত, তবে ভৌগোলিক কারণে কিছু জেলা হয়তো কিছুটা এগিয়ে। আমার জেলাও বেশ কিছু ক্ষেত্রে অনেক এগিয়ে এবং বিশ্বাস করি সরকারি সহযোগিতায় ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। এইভাবে কিন্তু আমি আনসার করতে পারি। সো নাও উইল সি নেক্সট কোশ্চেন। এগুলো কোশ্চেন হচ্ছে আপনাকে বলেছিলাম আমি ভিডিওতে, মানে দিজ আর লাইক অ্যান স্ক্রিপ্ট। একজন অভিনেতা যেমন তার অভিনয় করার আগে আগে তার স্ক্রিপ্টটাকে মনে করে নেয়, মুখস্থ করে নেয়, রেক্টিফিকেশন করে নেয়, তারপর ওটাকে বারবার রিহার্সাল করে আহ, অভিনয় মানে করার আগে। তো সেরকম কিন্তু আপনাদের কিন্তু রিহার্সাল করতে হবে বারবার। এই ভিডিও মানে এই যে ভিডিও থেকে আপনি কোশ্চেন আনসার গুলো পাচ্ছেন, সেই আনসার গুলো আপনি তৈরি করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি এই পরবর্তীতে ভিডিওতে আমি যে মানে বলে দিব আপনাদেরকে, আপনার কাছে একটা কিন্তু ডায়েরি থাকা উচিত। আর সেই ডায়েরিতে আপনি কি কি লিখবেন সেগুলো কিন্তু আমি একটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। চান সেটা আমি অবশ্যই বানাবো কিন্তু আপনাদের জন্য স্পেশালি। সো ইউ ক্যান কমেন্ট মি বিলো দিস আই ওয়ান্ট লিখলে আমি বুঝে যাবো যে হ্যাঁ কতজন চাচ্ছে। যদি 10 জনের বেশি কমেন্ট চলে আসে আমি অবশ্যই কিন্তু খুব শীঘ্রই বানিয়ে দেবো। সো নাও নেক্সট কোয়েশ্চেন। সাম্প্রতিক দাঙ্গা হয় কেন? এরূপ দাঙ্গা এলাকায় তোমার ডিউটি থাকলে কিভাবে তা পালন করবে? আচ্ছা, সাম্প্রতিক দাঙ্গা এখন তো ভারতবর্ষের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারণে সাম্প্রতিক দাঙ্গা হতেই চলেছে নিরন্তর। আজই কেন না, সেটা মানে ঐতিহাসিক যুগ থেকে চলে আসে সাম্প্রতিক দাঙ্গা। তো এখনো বলেছে সাম্প্রতিক দাঙ্গা হয় কেন? বললো আবার আপনাকে এমন একটা জায়গায় ডিউটি দেওয়া হলো সেখানে সাম্প্রতিক দাঙ্গা খুবই হয়। তো এখানে আপনি কিভাবে ডিউটি পালন করবেন? তো এখানে আনসার আমরা কিভাবে করবো দেখে নেব। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে থাকে। বিভিন্ন সম্প্রদায়ের মতাদর্শকে মর্যাদা ও গুরুত্ব দিয়ে আমি ডিউটি করার চেষ্টা করব। একে অপরের ভাবাবেগকে কেউ যাতে আঘাত না করে সেই বিষয়ে সকলকে পরামর্শ দেব। তো এইভাবে কিন্তু আপনি আনসার করা দেখবেন যে না, আপনি কোনো একটা সম্প্রদায়কে একটু এই করছেন, পক্ষপাতিত্ব করছেন, এমন কিন্তু চলবে না। কিন্তু আপনি যদি মানে যেই কমিউনিটির হন না কেন, সে কিন্তু আপনি নিজের কমিউনিটিকে সেখানে মানে সাপোর্ট করবেন বলে এমন হয় না। সেখানে ইউ শুড বি ভেরি সেকুলার অ্যান্ড আনবাইসড। ওকে, সো নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখে নেব। অপরাধীদের জন্য সংশোধনগারের প্রয়োজন আছে? আচ্ছা, বললো যে এই যে কোনো ক্রাইম করেছে ক্রিমিনাল, ওদেরকে মানে কারেকশনাল হোমে পাঠানোটা অ্যাপ্রোপ্রিয়েট না ওদেরকে পানিশমেন্ট দেওয়াটা ডাইরেক্ট একদম ফাঁসি দিয়ে দেওয়া উচিত বা ওদের ছেড়ে দেওয়া উচিত? তাহলে এখানে আপনার মতামত কি? সো শুড দে বি সেন্ট টু দ্য কারেকশন হোম? এখানে আপনার আনসার এরকম হওয়া উচিত, ঠিক? হ্যাঁ, অবশ্যই অপরাধীদের জন্য সংশোধনগারের প্রয়োজন আছে। কারণ সংশোধনগারে সে নিজেকে সংশোধন করার সুযোগ পায় এবং সমাজের মূল স্রোতে এসে পুনরায় স্বাভাবিক ছন্দে জীবনযাপন করতে পারে। সো এইভাবে কিন্তু আপনারা আনসার করতে পারেন যে কারেকশনাল হামত মানেই নামটা হচ্ছে যে কারেকশনাল, তাকে কারেক্ট করবে, ঠিক আছে? আগে বলা হতো জেল, পরে কিন্তু ওটাকে চেঞ্জ করে বলা হয়েছে কারেকশনাল হোম। তো ওটাকে কারেক্ট করার জন্য কিন্তু ওটা বানানো হয়েছে, মানুষকে কারেক্ট করবে, ভুলটা যাতে শুধরায় তার। চলো এবার কর্তব্য ও দায়িত্ব এর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে ডিউটি, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি? সো হাউ উড ইউ আনসার দিস? সো লেট মি সি। কোনো কর্মী কাজের সময়ের মধ্যে যা পালন করে থাকে তাকেই কর্তব্য বা ডিউটি বলে। অপরদিকে কাজের সময়ের শেষেও কর্মীকে যা কিছু পালন করতে হয় তাকেই দায়িত্ব বলা হয়। ঠিক আছে? তো যেমন উদাহরণস্বরূপ বলতে পারো যে আমি অফিসে কাজ রয়েছে, আমার মানে কিছু মার্কশিট বানানো রয়েছে, ওগুলো বানাই দিলাম, বা অফিসে কোনো একটা কাজ ছিল ওটা করে দিলাম, ওটা হচ্ছে আমার কর্তব্য মানে ডিউটি। বাট আপনি বাড়িতে আসলেন, বাড়িতে আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিকে আপনি টেক কেয়ার করবেন, এটা আপনার একটা রেসপন্সিবিলিটি। আপনার বাবা অসুস্থ আছে, আপনার মানে ডিউটি নেই ওটা, কিন্তু ডিউটির বাইরে আপনাকে করতে হবে, দ্যাট ইজ কল রেসপন্সিবিলিটি। নেক্সট কোশ্চেন দেখবো এখান থেকে আমরা। মহিলাদের অবাধ স্বাধীনতা কতটা প্রাসঙ্গিক? যে মহিলাদের রয়েছে ওদেরকে যে উইমেন এম্পাওয়ারমেন্ট বা ওমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু ভারতবর্ষে এখন খুবই একটা মানে হট টপিক বলা যায়। সেই অনেক দিন থেকে ডাব্লিউবিসিএস এর মেন্স দেখো কেননা বা যে কোনো একটা পরীক্ষা যদি মেন্স ডেসক্রিপ্টর থাকে সেখানে কিন্তু মানে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে থাকবে একটা না একটা কোশ্চেন থাকবে। সামান্য বিএড এর পরীক্ষা, ডিএড এর পরীক্ষা, সব জায়গায় কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট থাকবেই। এই ইদানিং আমাদের পার্লামেন্টে একটা ওমেন এম্পাওয়ারমেন্ট বিল নিয়ে চলে আসছিল, কালকে বিলটা একটা ক্যান্সেল হলো, এর আগে একটা 2023 বিল পাস হয়ে গেছে। তো এই নিয়ে আমাদের কিন্তু ভারতবর্ষে চলতেই থাকে মহিলা সশক্তিকরণ নিয়ে। তো এবার মহিলা সশক্তিকরণ নিয়ে এখানে একটা কোশ্চেন করতে পারে আপনাকে। চলো দেখে নাও। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র, তাই ইহা মহিলা অথবা পুরুষ কারোর জন্যই কাম্য নয়।
অবাধ স্বাধীনতা মানে একদম স্বাধীনতা মানে কোনো বাদ থাকবে না এমন স্বাধীনতা কিন্তু জরুরি নয়, ঠিক আছে? স্বাধীনতা থাকা উচিত বাট অবাধ নয়, ঠিক আছে? সেটা ছেলে বা হোক বা মেয়ে হোক, মানে একদম সব স্বাধীনতা দিলে আপনাকে যা ইচ্ছা করার তা এমনটা কিন্তু হতেই পারে না। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, আইন ও রাষ্ট্রের সম্পর্ক কেমন? সো ল এবং কান্ট্রি এই দুটার মধ্যে রিলেশনশিপ কেমন রয়েছে বা সম্পর্ক কেমন রয়েছে? সো এখানে আপনি আনসার করতে পারেন এখানে এরকম করে, রাষ্ট্র এবং আইন পরস্পর সমান্তরাল, কেউই কারোর ঊর্ধ্বে নয়, দুজনেই কি একটা সমান্তরাল বেগে চলতে, মানে দুই আইনও সমান রাষ্ট্রও সমান, ঠিক আছে? আইন মানে রাষ্ট্রের জন্যই তৈরি হয়েছে, রাষ্ট্র মানে সেই রাষ্ট্র কিন্তু আইনের সাথেই চলে থাকে, তাহলে দুটোই কিন্তু মানে পারস্পরিক বা দুটোই মানে কি সাইমালটেনিয়াসলি চলতেই থাকে, ঠিক আছে? এবার সংরক্ষণের কি প্রয়োজন আছে? তোমার ব্যক্তিগত মতামত ব্যক্ত করো। তোমাকে বললো যে আচ্ছা বলুন তো শ্যামবাবু, আপনি তো জয়েন করছেন, আপনার তো ওবিসি আছে বা আপনার এসটি আছে, তো আপনার কি মনে হয় যে এই সিলেকশনের ক্ষেত্রে বা এই মানে প্রার্থী চয়নের ক্ষেত্রে এই সংরক্ষণের প্রয়োজন আছে? সেখানে আপনার উত্তর মানে কিছুটা এমন হওয়া উচিত, রাষ্ট্র যখন সংরক্ষণের স্বীকৃতি দেয় সেক্ষেত্রে আমি সংরক্ষণের বিরোধী নয় এবং সংরক্ষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সংরক্ষণ জাতিগত ভিত্তিতে না হয়ে আর্থিক বৈষম্যের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়। হ্যাঁ, এখানে আপনি যে একটা লাইন দিলেন যে না, যে রাষ্ট্র যেহেতু আমাদের অ্যাকসেপ্ট করেছে সেটাকে, বা রাষ্ট্র যেহেতু করছে তো এটা অবশ্যই সেটা ভালোর জন্য করেছে, সেটা আমি তার ঊর্ধ্বে যেতে পারি না বা আমি সেটাকে বিরোধী করবো না। বাট আমার এটা মানে ব্যক্তিগত মতামত যে এই মানে সংরক্ষণটা কিন্তু জাতিগত ভিত্তিতে না হয়ে সেটা আর্থিক বৈষম্যের ভিত্তিতে হওয়া উচিত। চলো, এই হলো কিছু আনসার। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, চাকরিতে নারী সংরক্ষণের প্রাসঙ্গিকতা কতটা? চাকরিতে নারী সংরক্ষণের প্রাসঙ্গিকতা কতটা রয়েছে সেটা আমরা দেখবো। 1 মিনিট দাঁড়াবে, আমি এই বাইরের ছাগলটাকে একটু তাড়িয়ে আসি, ছাগলটা কিন্তু খুবই সাউন্ড করছে, আই থিঙ্ক আপনাদেরও কিন্তু অনেকটা ডিস্টার্ব হচ্ছে। সো সরি, বাইরে ছাগলটা বেঁধে গেছে কেউ গেটের সামনে, ওখানে আছে, মানে সন্ধ্যা হয়ে গেছে তো নিয়ে যাওয়া হয়নি, তো তার জন্য মনে হয় ছাগলটা ডাকছে অনেক। সো সরি ফর দ্য ডিস্টার্ব। নাও, চাকরিতে নারী সংরক্ষণের প্রাসঙ্গিকতা কতটা, এই কোশ্চেনে আমরা ছিলাম, তো আমরা হিসাবে সেটা বলুন যে রিজার্ভেশন কতটা ইম্পর্টেন্ট। নারীর আর্থসামাজিক উন্নয়নে চাকরিতে নারীদের জন্য পৃথক সংরক্ষণের প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাছাড়া কর্মক্ষেত্রে কেমন কিছু কাজ থাকে বা থেকে যায়, সেগুলি মহিলা কর্মীদের মাধ্যমেই হওয়াটা বাঞ্ছনীয়। যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এই সংরক্ষণ ব্যবস্থায় কি পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে, বা আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে এর মধ্যে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনারা আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন আমরা এখানে দেখে নেব, আপনি কি শুধু এই চাকরিটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? আপনি কিভাবে বলবেন যে হ্যাঁ স্যার আমি ডাব্লিউবি গ্রুপ সি, এসএসসি গ্রুপ সির জন্য বা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করছি? সো হিয়ার ইজ দ্য আনসার, এই চাকরিটি করব এটা আমার ছোটবেলার স্বপ্ন, তাই এটির জন্য আমি শুরু থেকে প্রস্তুতি নিচ্ছি। তবে পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আমার একটি চাকরি ভীষণ প্রয়োজন, সেই কারণে আমি অন্যান্য পরীক্ষাগুলিও অংশগ্রহণ করছি। এখানে কিন্তু আপনার যদি মানে এটাই ড্রিম হয়ে থাকতো আগে থেকে, তাহলে কিন্তু আপনি এটা আনসার দিতে পারেন, বাট এখানে আপনি আনসারটা কিন্তু আলাদা করতে পারেন। ঠিক আছে স্যার, আমি বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা করতেছি স্যার, 2000 যত সাল থেকে শুরু করছি পড়তে আছি স্যার। আমার এই মানে বর্তমান পরিস্থিতিতে আমার একটা আর্থিক দিক থেকে এবং সামাজিক দিক থেকে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি স্যার। আমার পরিবারকে মানে সহযোগিতা করতে হবে, বা আমার বয়স্ক হয়েছে, সেখানে আমাকে মানে একটা ডিউটি হয়েছে মানে তাকে সাহায্য করা। তো সেই অনুযায়ী কিন্তু আমাকে এখন স্যার একটা জব নিতে হবে, তাই আমি এই জবটাকেই এখন মানে আমার সামনে যেটা রয়েছে সেটাকে আমাকে এখন নিতেই হবে স্যার।
এভাবে কিন্তু আপনি আনসার করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, অবসর সময়ে কিভাবে কাটান। আচ্ছা, এখানে বলে হবি, যেটা আমরা বলি ইংলিশে হবি বলি, এটা কিন্তু আপনি বলা অবসর সময় বা আপনি যে লেজার টাইম থাকে, সেই লেজার টাইমটা আপনি কিভাবে কাটান, হবিটা কি আপনার, আপনার শখটা কি, আপনার শখ কি রয়েছে। শখ কিন্তু সবার আলাদা আলাদা থাকে, ঠিক আছে। আমার শখ রয়েছে কিন্তু মানে কিছু কিছু মানে টেকনোলজি সম্পর্কে জানা, আমার মানে এআই সম্পর্কে জানা, বিভিন্ন রকম মানে মানে টেকনোলজি সম্পর্কে মানে মানে বেশিরভাগ এখন থাকে। আগে আমার শখ কিন্তু আলাদা ছিল, যখন আমার টাইম ছিল। আমি আই ইউজ টু লাভ প্লান্টেশন। তো যেমন কি আমি বলছি, আগে আমার ছিল কি প্লান্টেশন ছিল, ঠিক আছে। প্ল্যান্টেশন ছিল, তারপর আমি ধীরে ধীরে শিফটিং হলাম টিচিং এর ক্ষেত্রে। যখন আমি টাইম পেতাম টিচিং করে দিতাম, যাকে তাই মানে পড়াই দিতাম, মানে আশপাশের বাচ্চা কাচ্চাগুলোকে বা বিভিন্ন জায়গায় টিউশন হিসাবে পড়িয়ে দিতাম। সো দিস ওয়ার মাই হবিজ। বাট কিন্তু সময়ের সাথে সাথে এখন আমার হবি চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ইন্টারনেট এক্সপ্লোর করতে ভালোবাসি, ইন্টারনেটে মানে বিভিন্ন রকম এআই সম্পর্কে জানতে থাকি, বিভিন্ন রকমের টেকনোলজি সম্পর্কে মানে জ্ঞান অর্জন করতে থাকি। সেগুলো হচ্ছে মানে এখন অবসর সময় কাটানো। তাহলে এখানে আপনি কি বলবেন? যদিও অবসর সময় আমি খুব কম একটা মানে খুব একটা পাই না, তবে যতটুকু অবসর মেলে আমি নিজের ঘরটিকে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আপনার আপনার মতো করে আনসার করতে পারেন। এখানে আমি একটা যে নিচে র্যান্ডমলি নিচে, তো সেটা আপনার যদি মহিলা হয়ে থাকেন, তো মহিলাগুলো মানে এইসব মানে হবি বেশি পছন্দ করে বলা। তো আমি আমি আমার মতো করে বলবো যে আমি এখন বর্তমানে এআই সম্পর্কে বা বিভিন্ন রকম মানে টেকনোলজি সম্পর্কে লার্ন করতে ভালোবাসি, সেগুলো আমি বলবো। তো আপনার মতো এখানে কিন্তু এই আনসারটা হওয়া উচিত। নেক্সট কোশ্চেন দেখবো, আপনাকে কেন আমরা নির্বাচন করবো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি মানে টাফ একটা কোশ্চেন। টু ওয়াই শুড আই চুজ ইউ অর ওয়াই শুড আই হায়ার ইউ, আপনাকে কেন আমাদের জবটা দেওয়া উচিত। আচ্ছা বলুন এখানে, এই চাকরিটির পূর্ববর্তী সফল পর্যায় বা ধাপগুলি আমি যথেষ্ট দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হয়েছি, তাই আমি আশাবাদী এবং সাক্ষাৎকারের এই পর্যায়েও সফলতার সঙ্গে উত্তীর্ণ হতে পারবো। হ্যাঁ, এই কারণে আপনারা আমাকে নির্বাচন করবেন বলে আশা রাখি। এই যে আপনি মানে আমি পাস করে এসেছি এখান থেকে এখানে এসে, আমার এই পদের জন্য যে যতটুকু মানে যতটুকু দক্ষতা দরকার তা আমার অবশ্যই রয়েছে, এবং আমার এই যে পরীক্ষা রয়েছে সেগুলো আমি পাস করেছি এবং এই সাক্ষাৎকারে মানে পৌঁছেছি আমি। তো আই থিঙ্ক এখানেও আমি ভালো উত্তীর্ণ হব। তো আমাকে এই জবটা মানে দেবেন আপনারা, সেটা আমি আশা করতে পারি, বা এখানে আমি সিলেকশন পাবো, বা এখানে আমি মানে নির্বাচন করবেন আপনারা, বা আমি নির্বাচিত হব বলে সেটা আমি আশা রাখতে পারি। এভাবে কিন্তু আপনারা বলতে পারেন আনসার। ওকে, সো নাও নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, তুমি কি কখনো সোশ্যাল সার্ভিস করেছো। বলো এবার, তুমি কি কোনো কোথাও মানে সামাজিক কাজ করেছো। তাহলে এখানে বলতে পারবে, দেখো হ্যাঁ আমি সোশ্যাল সার্ভিস করেছি। প্রতি বছর আমার পড়ার ক্লাবে 5 জুন বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। আমি সেই উৎসবে অংশগ্রহণ করে বৃক্ষরোপণের সহযোগিতা করি। তাছাড়া ক্লাবের বাৎসরিক রক্তদান উৎসবে আমি স্বেচ্ছায় রক্তদান করি। এইরকম মানে বিভিন্ন রকম সামাজিক গুলো কাজ রয়েছে, সেগুলো কিন্তু আপনি আপনার মতো বলতে পারেন। দেখো মানে প্রতি বছর আমার পাড়ার ক্লাবে 5ই জুন বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। তাহলে 5ই জুন যেমন কি মানে এনভায়রনমেন্ট রয়েছে বা রয়েছে, তো সেখানে আমরা কি করি বৃক্ষরোপণ করে থাকি, এবং এই সেই উৎসবে অংশগ্রহণ করে বৃক্ষরোপণ সহযোগিতা করি। তাছাড়া ক্লাবের বাৎসরিক রক্তদান উৎসবে আমি স্বেচ্ছায় রক্তদান করে থাকি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি সামাজিক কাজ মানে অ্যাড করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখবো আপনি, রেলওয়েকে কি বেসরকারীকরণ করা উচিত। এবার আপনার যে একটা মানে ব্রাউড মাইন্ড রয়েছে, আপনি কি ভাবছেন যে ভারতবর্ষের অর্থনীতি সম্পর্কে, বা আপনার একটা মতামত কি রয়েছে সেটা আপনাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের সবকিছু প্রায় মানে ধীরে ধীরে তো সবগুলো মানে বেসরকারীকরণ করা হচ্ছে বা প্রাইভেটাইজেশন করা হচ্ছে, তো রেলওয়েকে কি প্রাইভেটাইজেশন করা ভালো বা উচিত। এখানে কি আনসার দেবো, রেলওয়ে বেসরকারীকরণকে কখনোই আমি সমর্থন করি না, তবে রেলওয়ের কিছু পরিষেবার উন্নতির জন্য বেসরকারি সহযোগিতা নেওয়া যেতে পারে। মানে পিপিপি বলা যায়, পাবলিক কি বলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি করা যায় কিন্তু, ঠিক আছে। তো সেটাকে আমি সমর্থন করি থাকি, পিপিপিকে সমর্থন করি। সেখানে পাবলিক প্রাইভেট দুটোই কিন্তু থাকবে পার্টনারশিপ হিসেবে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমি, তুমি বললে যে তুমি সৎ,
প্রমাণ করো তুমি সৎ, বা তুমি সত্যি সৎ। তুমি আগে বললে যে আমি সততার সাথে কাজ করার চেষ্টা করি, আমার একটা ভালো দিক হচ্ছে সৎ। তাহলে তুমি প্রমাণ করো, প্রুভ করো। হাউ শুড আই, ওয়াই শুড আই বিলিভ ইউ দ্যাট ইউ আর ট্রু বা অনেস্ট। পাড়ার দুর্গাপূজা অনুষ্ঠানে আমি একটি সোনার চেন কুড়িয়ে পাই এবং সেটি পূজা কমিটিকে ফেরত দিয়ে দিই। পরবর্তীতে চেনটির মালিক সেটি ফেরত পান পুজো কমিটির উদ্যোগে। এই ঘটনায় আমার সততা যথেষ্ট প্রমাণ দেয় বলে আমি মনে করি। তো এখানে আপনার মানে রিসেন্ট যেটা আপনার সাথে ঘটনা ঘটেছে সেটা কিন্তু আপনি বলে দিতে পারেন। আপনার যে একটা সততা রয়েছে, যদি আপনি সৎ হয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিকলি এটা আপনার মাইন্ড থেকে বেরোতে চান। আমি হতে থাকে যে আমি দুদিন আগে একটা দোকানে গেলাম, আমাকে 200 টাকা নোট দিয়েছিলাম। আমি মনে হয় আমি সোদা নিলাম, কত কত নিয়েছিলাম, 100 কত টাকা নিয়েছিলাম। তো আমাকে আবার ও 500 টাকা ভাবে আমাকে অত টাকা রিটার্ন দিচ্ছিল, কত 400 কত টাকা। আমি ভাবলাম বাবু, দোকানদারটা ছিল, আমি বললাম দাদা হিসাবটা ভালো করে আবার দেখুন কত হচ্ছে। তো ও দেখার পর আমাকে বললো আচ্ছা আচ্ছা, না হিসাব তো ঠিক আছে। আমি বললাম না, আপনি আমাকে বেশি টাকা দিচ্ছেন। তখন আমি টাকাটা রিটার্ন করে দিলাম ওকে। তখন চলে আসলাম। দিস ইজ মাই অনেস্টি। তো এটাকে আমি আমার হিসাবে কিন্তু বলতে পারি। আমি রিসেন্ট ঘটনাটাকে বলে দেবো ওখানে। নেক্সট কোশ্চেন দেবো, কোনো অধস্তন কর্মী ঠিকঠাক কাজকর্ম না করতে চাইলে কি করবেন আপনি? আপনার যদি মানে কোনো অধস্তন কর্মী মানে কাজ না করতে চাইলে আপনি কি করবেন সেখানে বলুন। সবার প্রথমে তার এইরূপ আচরণের কারণ জানতে চাইবো। যদি কারণগুলি যুক্তিসঙ্গত না হয়, প্রথমে মৌখিক ও পরবর্তীতে লিখিতভাবে সতর্ক করব। তাতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো। তাহলে আপনার স্কুলে কোনো একজন আপনি জয়েন করেছেন, তার আপনার নিজে কোনো আছে মানে গ্রুপ দেখতে রয়েছে, আপনি ওকে বললেন এই কাজটা করে দাও, উনি করছেন না। যদিও আপনাকে সেই কাজ দেওয়া হবে না বলার জন্য, সেগুলো হেডমাস্টারের কাজ। তো মনে করে অন্য জায়গায় একটা কাজ দিয়ে দিল, আপনাকে করছে না, তাহলে কি করবেন? আপনি জানতে চাইবেন কাজগুলো, যদি মানে সেটা ওর মানে ডেলিভারেটলি না হয়, ইচ্ছা করে না হয়, বা ইচ্ছাকৃত ভাবে হয়, তাহলে আপনি আপনার ঊর্ধ্বতনকে জানাবেন। এভাবে কিন্তু করতে পারেন। নেক্সট কোশ্চেন দেখে নিব আমরা এখানে। শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের প্রাসঙ্গিকতা কি? তাহলে বলুন যে হ্যাঁ, এডুকেশন ডিপার্টমেন্ট স্কুলে জয়েন করছেন, স্কুলে তো মিড ডে মিল দেওয়া হয়, সেই মিড ডে মিলের প্রাসঙ্গিকতাটা কি রয়েছে বলুন। দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিলের লক্ষ্য হলো তালিকাভুক্তি বৃদ্ধি করা, বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিত অংশে যারা অন্তর্ভুক্ত তাদের। বিনামূল্যে এই খাবার আরো বেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করবে এবং বিদ্যালয়ে উপস্থিত বাড়াবে। তাছাড়া শিশুর প্রাথমিক পর্যায়ের পুষ্টি সহায়তার জন্য ইহা অতি গুরুত্বপূর্ণ। এভাবে কিন্তু আলোচনা করতে পারে। নেক্সট কোশ্চেন, আপনার প্রিয় রং কোনটি? হ্যাঁ, তাহলে এখানে আপনার মতো করে দেবেন। আমি যেমন আমি হোয়াইট পছন্দ করি, তো আমি এখানে হোয়াইট দিয়েছি। তো হোয়াইটটা কেন পছন্দ করলেন সেটা আপনি বলবেন। হোয়াইট সম্পর্কে একটু ভালো নলেজ নিয়ে নেবেন। যেই কালারটাকে চুজ করবেন সেই কালারটা সম্পর্কে ভালো একটা নলেজ নিয়ে নেবেন। আমি এখানে হোয়াইট চুজ করেছি, তাহলে আমি হোয়াইট সম্পর্কে ভালো নলেজ রাখবো, যে হোয়াইট হচ্ছে আমাদের একটা এই যে সাইন অফ পিস, বিভিন্ন রকম তথ্য যা রয়েছে আমি সেগুলো কালেক্ট করে নিয়েছি। ওকে, আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দেন? আচ্ছা, এই যে কোশ্চেনটা হচ্ছে মারাত্মক কোশ্চেন। কোনো আপনি যে সিটিং মানে গভর্নমেন্ট রয়েছে তাকে মানে কিন্তু ক্রিটিসাইজ করতে পারবেন না, মানে কোনো কাউকে আপনার যে বায়াসনেস রয়েছে, আপনার যে কোনো একটা ধর্ম মানে পলিটিক্স রয়েছে আপনার পছন্দ মতো, সেটাকে কিন্তু আপনি এখানে মানে বেছে তুলতে পারবেন না, ঠিক আছে? ভারতীয় সংবিধানের আদর্শকে মান্যতা দিয়ে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করি এবং একজন সাধারণ নাগরিক হিসেবে সেই বিষয়টির গোপনীয়তা বজায় রাখি। এই যে আপনি এখন বললেন স্যার আমি কংগ্রেসকে ভোট দিচ্ছি, আমি বিজেপিকে ভোট দিচ্ছি, আমি তৃণমূলকে ভোট দিচ্ছি বা সিপিআইএম কে ভোট দিচ্ছি, আপনি আপনার মতো করে বললেন, ঠিক আছে, যেটা দেওয়ার দিলেন। তো এই যে মানে আপনি প্রকাশ করে দিলেন, সেটা কিন্তু আপনার মধ্যে যে কনফিডেন্সিয়াল থাকলো না। ভোট মানে হচ্ছে ইট শুড বি কনফিডেন্সিয়াল। ওকে, এটা আপনার ব্যক্তিগত ম্যাটার যে আপনি কাকে ভোট দিচ্ছেন, এটা গোপন থাকা উচিত। সেখানে আপনি বলে দেন সেটা আপনার গোপনীয়তা বজায় রাখি, সেটাকে আমি আমার মতে ভারতীয় সংবিধানে আমার যে একটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ রয়েছে তার যে আমাদের অধিকার দেওয়া আছে, সেই অধিকার আমি ইউজ করে থাকি। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। সরকারি ভর্তুকি বিষয়ে তোমার মতামত কি রয়েছে, বা সরকারি যে ভর্তুকি রয়েছে সেগুলো বিষয়ে তোমার মতামত কি রয়েছে? অর্থনীতির সাময়িক স্থিতিশীলতার লক্ষ্যে সরকারি ভর্তুকি হয়তো কাজে লাগে, কিন্তু ইহা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকল প্রকার সরকারি ভর্তুকি ব্যবস্থা ধীরে ধীরে বিলোপ ঘটিয়ে বাজার অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ভাবা উচিত। যে আমাদের ভর্তুকি দিচ্ছে, আমাদের সার কিনতে গেলাম, আমাদের ওখানে ডিএপি তে গেলাম, ডিএপি 1800 টাকা, আমরা সেটা 1200 টাকা বা কত টাকা একটা ভর্তুকি দিচ্ছে সরকার। তো এই যে দিচ্ছে, সেটাকে আমরা কি করবো, সেটা ধীরে ধীরে আমরা ভারতবর্ষকে একটা মানে আর্থিক দিক থেকে মানে স্বাবলম্বী করে তুলবো, বা আর্থিক দিক থেকে মানে সবাইকে মানে ডেভেলপ করে তুলবো, তবে কিন্তু সেটা কম করা যায়। তো একবারে কিন্তু চেষ্টা শেষ করা যায় না। সেখানে কিন্তু সরকারের একটা অতি মানে আবশ্যক একটা মানে ভর্তুকি দেওয়াটা, যেহেতু সমাজে অনেক মানে পিছিয়ে পড়া বর্গের লোক রয়েছে, সেগুলো কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না সেটা। নেক্সট, আপনি কেমন বেতন আশা করছেন? তো এই যে একটা বেতন আপনি জবে গেছেন, তাই বেতনটা আপনি আগে থেকে জানেন কত পাচ্ছেন না পাচ্ছেন, সেটা আপনি আনসার করেন। চাকরিতে আবেদনের পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য, সুতরাং আমি এই বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন আশা করছি। এই যে একটা আপনার মানে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কত টাকা স্যালারি দিতে হবে, সেটা আপনি আগে থেকে জানেন। তো সরকারের যে নোটিফিকেশন তাই অনুযায়ী যতটুকু দেওয়া হবে সেটা আপনি আশা করে থাকেন। ঠিক আছে, নেক্সট, আপনি এতদিন কি করছিলেন? তাহলে আপনি যা করছিলেন সেটা বলবেন আপনি নিজের মতো করে। আমি এতদিন নিজের শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য সময় দিয়েছিলাম এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেটা আমি আমার মতো দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখবো, এখানে আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো। চাকরিতে যোগদানের পর নিজের পছন্দের জায়গায় ট্রান্সফার পাওয়ার জন্য চেষ্টা করবেন। দেখুন, চাকরির শর্ত অনুযায়ী এক নির্দিষ্ট সময় অন্তর আমারও ট্রান্সফারের সুযোগ আসবে, সেক্ষেত্রে আমি অবশ্যই নিজের পছন্দের জায়গাকে অগ্রাধিকার দেবো, অবশ্যই দেবেন সেটা আপনি। প্রচন্ড চাপের মধ্যে কিভাবে নিজেকে শান্ত রাখবেন? কাজকে চাপ হিসাবে না নিয়ে যদি কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারি, তবে কাজের চাপের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আনসার করতে পারি। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা। পারিবারিক সমস্যা কি আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে? আমার পরিবার এবং আমার কর্মক্ষেত্রকে সর্বদা পৃথক রাখার চেষ্টা করব। কোনো অবস্থাতেই আমার পারিবারিক সমস্যা আমার কর্মক্ষেত্রকে প্রভাবিত করবে না। অপরদিকে কর্মক্ষেত্রে কোনো রূপ সমস্যা বা বাধা আমার পারিবারিক জীবনে মানে ব্যাঘাত ঘটাবে না বলে আমি মনে করি বা আমি আশা রাখি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো। কি আপনাকে রাগিয়ে তোলে? এমন কিছু বিষয় আছে যেটা আপনাকে রাগিয়ে তোলে? আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, তাই কোনোরূপ রাগ আমাকে সাধারণত প্রভাবিত করতে পারে না। কি আপনাকে প্রেরণা যোগায় বা আপনাকে একটা মোটিভেশন দেয়? অনেক ধনাত্মক ও ঋণাত্মক ঘটনা বা মুহূর্ত সেগুলি যেগুলি অভ্যন্তরীণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি অনুপ্রেরণার কারণ হয়ে ওঠে, এগুলি আমাকে প্রেরণা দেয়। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমি চেষ্টা করবো যে একটা শান্ত পরিবেশেই মানে ভিডিওটা করবো। এখন মানে সন্ধ্যার সময় সব বাচ্চা কাচ্চা আমাদের স্কুলের সব সামনে এসে হইচই করতেছে, অফিসের সামনে ভিডিও বানাচ্ছিলাম আমি, বা বাইরে একটা ছাগল বেঁধে গেছে, ওটা আছে, রাস্তা ধারে গাড়ি যাচ্ছে, বিভিন্ন রকম কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমাদের। হ্যাঁ, এইগুলো কোশ্চেন আমি দেখলাম, আমি দুটো তিনটে দিলাম। হ্যাঁ, আপনি কি ঝুঁকি নিতে পছন্দ করেন? আপনাকে বলো যে উড ইউ লাইক টু টেক চ্যালেঞ্জেস, আর আপনি কি ঝুঁকি নিতে পছন্দ করেন? দেখুন, সুন্দরভাবে বাঁচতে গেলে ঝুঁকিকে আপন করে নিতেই হয়। জীবনে একটি মুহূর্ত ঝুঁকি ছাড়া অগ্রসর হওয়া যাবে না, তাই আমিও ঝুঁকিকে পথেই করে এগিয়ে চলতে পছন্দ করি। এভাবে কিন্তু আপনি আনসার করবেন। দেখো, লাইফ ইজ অল অ্যাবাউট ফুল অফ চ্যালেঞ্জেস, উইদাউট চ্যালেঞ্জেস দেয়ার ইজ নো প্রোগ্রেস ইন লাইফ। So I am very, I'm very active and I'm very eager to take challenges, and I am very, fond of this, and I always try to take some challenges in my life. নেক্সট কোশ্চেন দেখো, আপনি কিভাবে প্রতিষ্ঠানের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারবেন? বলুন এবার। আমার ইতিবাচক মনোভাব, কর্মক্ষেত্র উৎসাহ ও সক্রিয়তা এবং আমার নির্ভরযোগ্যতাই আমাকে প্রতিষ্ঠানের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠতে সাহায্য করবে বলে আমি আশা করি বা মনে করি। এভাবে কিন্তু আপনি আনসার করতে পারবেন। এবার দেখে নিব আমরা এখানে নেক্সট কোশ্চেন দেখে নেব। হ্যাঁ, সুস্থ দেহ সুস্থ মন বলতে কি বোঝো? মানে এই যে একটা সুস্থ দেহ মানে হেলদি হেলদি বডি হেলদি মাইন্ড, এই দুটো মানে আপনি কি বলতে চান, কি বোঝেন আপনি এই দুটো মানে? এই দুটো মানে হচ্ছে কি, মন ও শরীর একে অপরের পরিপূরক। ঠিক আছে, তাই মন ভালো থাকলে শরীর ভালো থাকবে এবং শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। দুটা কিন্তু মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, মানে একে অপরের সাথে জড়িত। এটা ছাড়া ওটা মানে কি ইনকমপ্লিট, এটা মানে অপরিপূর্ণ। ভারতের সুপ্রিম কোর্টে নতুন লেডি জাস্টিস মূর্তির তাৎপর্য কি? সদ্য গঠিত ভারতের সুপ্রিম কোর্টে লেডি জাস্টিস মূর্তির চোখ খোলা রেখে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আইনটি সমাজের বাস্তবতার প্রতি অন্ধ নয়। এছাড়া মূর্তিটির বাম হাতের তালোয়ার এর পরিবর্তে স্থান দেওয়া হয়েছে ভারতের সংবিধানকে, যার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে তিনি ন্যায় বিচার প্রদান করেন।
আগে কিন্তু যে ছিল আমাদের একটা মূর্তি ছিল, আমার হাতে একটা দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা দুপাশে দুটো ছিল, এক হাতে ছিল তলোয়ার, যেদিকে বেশি হয়ে গেছে ওদিকে কি করবো, কেটে দিতে হয়ে গেল, ঠিক আছে, এরকম হতো। বাট এখন কি বলেছে, এখন মানে চোখ খোলা আছে, চোখে দেখবে ও যে না কোন দিকে কোনো জালিয়াতি হচ্ছে নাকি, কেউ পাথর চাপে দিচ্ছে নাকি দাঁড়িপাল্লাতে আবার, এটা তো হতে পারে। এবং হাতে সংবিধান রেখে, সংবিধানের আইন অনুযায়ী কিন্তু এখন রুলস রেগুলেশন হবে, তাহলে মূর্তিটা কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে, আমাদের যে লেডি জাস্টিস মূর্তিটা রয়েছে ওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, মূল্যবোধ কি বা মূল্যবোধ কি। দেখুন, মূল্যবোধ একটি মানবিক গুণ যার ভিত্তিতে আমরা ভালো মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে পারি। কি আপনাকে আনন্দ দেয়? আমার কারণে অন্য কারোর মুখে মানে হাসি ফুটলে আমাকে ভীষণ আনন্দ দেয়। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, সমাজ সেবা কি। সমাজ সেবা মানে সমাজের সুবিধা বঞ্চিত দুর্দশাগ্রস্ত বা দুর্বল ব্যক্তি বা গোষ্ঠীকে সহায়তা করার উদ্দেশ্যে পরিষেবা দেওয়াকে সমাজ সেবা বলা হয়, বা সমাজের কোনো একটা মানে নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে মানে হেল্প করা, মানে সাহায্য করা, বা সমাজের একটা মানে মানে মানুষকে একটা সাহায্য করাকে কোনোভাবে এসে মানে সমাজ সেবা বলা হয় তাকে। তো এইভাবে আপনি আনসার করবেন। তো এই ছিল আমাদের কিছু 50টা কোশ্চেন, যেগুলো ইন্টেলেকচুয়াল কোশ্চেন, সেগুলো কোশ্চেন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে পরীক্ষায়। তো এইগুলোকে আপনারা মানে বারবার করে নিজের মতো করে প্র্যাকটিস করুন, রিহার্সাল করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের র্যাঙ্কার্স অফ টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিঙ্কও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটাতে ক্লিক করলে এখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটাতেই জয়েন করে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা বা এই পিপিটিটা পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই কোশ্চেনগুলো নিজের মতো করে মুখস্থ করে রিহার্সাল করতে থাকবেন, ঠিক আছে। আপনি কিছু অ্যাড অন করতে পারেন নিজের মতো করে। আর এর পরবর্তীতে আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে আপনি একটা ডায়েরি মেনটেন কিভাবে করবেন, ডায়েরিতে আপনি কি কি জিনিস অ্যাড করবেন, ঠিক আছে। So, thank you everybody for watching this video till last, and see you soon in the next video. Till then, keep learning, keep improving. Bye bye.